ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে নিউজরুম সংলাপ। সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। দুজন অতিথি আছেন, আমরা শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাচ্ছেন। অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন ডাক্তার ABM আবদুল্লাহ, ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক স্যার, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা আসলে গত কয়েকদিন ঈদুল আজহাকে ঘিরে যে লকডাউনের শিথিলতা আমরা তো লক্ষ্য করেছি, সেখানে আসলে স্বাস্থ্যবিধি কতটা আসলে ধরে রাখতে পেরেছি সেটা নিশ্চয়ই আপনিও জানেন, আমরাও জানি। সেভাবে ধরে রাখতে পারিনি। আপনি নিশ্চয়ই দেখেছেন এর মধ্যে সংখ্যাটা কিন্তু অনেকটাই বেড়েছে। সেটি মাথায় রেখে আবারও 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনে ফিরছে সারা দেশ। এবং কতটা কঠোর হবে আসলে আমরা অতীতের অভিজ্ঞতা কিন্তু আমরা লক্ষ্য করেছি, সেভাবে আমরা মানতে দেখিনি সাধারণ মানুষকে। বাস্তবতার নিরিখে আপনার বিশ্লেষণটুকু জানতে চাই স্যার। ধন্যবাদ আপনাকে। একই সাথে আপনাদের টেলিভিশনের দর্শক শ্রোতা যারা দেশে বিদেশ থেকে যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে ঈদের অভিনন্দন, শুভেচ্ছা, ঈদ মুবারক। যে কথাটি আপনি বলেছেন, আমার মনে হয় যে আমরা সবাই সেই কথাটি উপলব্ধি করি যে বিভিন্ন সময় যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে, যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, আমাদের বিশেষজ্ঞ যারা আছেন, বিশেষ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসা বিশেষজ্ঞ, তারা যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু আমরা সবাই মানছি না। কেন মানছি না, কি কারণ, সেগুলো হয়তো বিশ্লেষণ ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে। তবে একটা জিনিস তো বলাই যায় যে আমাদের নিজেদের সচেতনতার মানটি আমরা যেন কেন বাড়াতে পারছি না। আমি হয়তো মাস্ক পরে ঘর থেকে বের হচ্ছি, আমার এই প্রতিবেশী বা আমার বাড়িরই আরেকজন সদস্য তিনি হয়তো সেটা গুরুত্ব দিচ্ছেন না। এই ধরনের সমস্যাগুলো আমরা দেখছি। আপনি যেটি বললেন যে ঈদের এই সময়টা, অর্থাৎ আপনার লকডাউন, সরাসরি লকডাউন অবশ্য সরকার বলেননি, সরকার বলেছে যে স্বাস্থ্যবিধি মেনে কঠোরভাবে আপনার বিধিনিষেধ আরোপ করার কথা। তো যাই হোক, আমরা যদি সাধারণভাবে বুঝি যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং যখন লকডাউনের মতো একটা পরিস্থিতির কথা বলা হয় তখন এটুকু বুঝতে পারি যে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া ঠিক হবে। জরুরি প্রয়োজন কি হতে পারে? ওষুধপত্র কেনা, হাসপাতালে যাওয়া, এছাড়া বাজার সরাই করা, জরুরি বাজারগুলো করা, এর বাইরে তো জরুরি কিছু থাকতে পারে না। তো সেই জায়গায় আমরা বাড়ি থেকে সমানে বের হচ্ছি। আর গরুর হাটে যাওয়া, এটা যেহেতু একটা শিথিলতা দেওয়া হয়েছিল, কারণ আমরা জানি যে জীবন এবং জীবিকারও একটা বিষয় আছে, ধর্মীয় একটা আচার অনুষ্ঠানের বিষয় আছে, অতএব গরুর হাটকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু গরুর হাটে গেলে তো আপনি মাস্ক পরে যাবেন, আপনি একটি দূরত্ব, অন্তত মিনিমাম একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন। সেগুলো আমরা অনুসরণ করতে দেখিনি, যে কারণে আমি দেখেছি যে আমাদের ঢাকার মেয়র, তারা মেয়রের যে কর্মকর্তা যারা আছেন সিটি কর্পোরেশনের, তারা যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন 23 তারিখ থেকে যে লকডাউনের কথা বলা হচ্ছে, যে কঠোর বিষয়, একটু আগে আপনি যেটা শুনলেন আমাদেরকে, আমাদের মাননীয় মন্ত্রী, তিনি যে কথা, জনপ্রশাসন মন্ত্রী, তিনি যে কথা বললেন যে কঠোরভাবে এটি মানা, এই কঠোরভাবে মানার জন্য সরকারি বেসরকারি সকল অফিস আদালত বন্ধ ঘোষণা। ঈদের জন্য যারা বাড়িতে গেছেন তারা বাড়ি থেকে যেন আর ফেরার চেষ্টা না করে, কারণ তাদেরকে নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে অফিস আদালত বন্ধ থাকবে। অফিস আদালত বন্ধ থাকলে তো বাড়িতে এত কষ্ট করে গেছেন, বাড়িতে তো কিছুদিন থেকে তারা আসুন, সেই সুযোগ সরকার থেকে তো দেওয়া হচ্ছে। অতএব আমার মনে হয় এইটুকু এখন আমাদের মানা উচিত হবে। আমরা আবার একেবারে দল বেঁধে শহরে 23 তারিখের মধ্যেই পৌঁছাতে হবে, 22 তারিখে আগামীকালকের মধ্যে আসতে হবে, এটার তো কোনো যুক্তি আমি দেখি না। হ্যাঁ, জরুরি প্রয়োজন যদি থাকে, কারো হাসপাতালে ভর্তি হতে হবে, জেলা পর্যায়ে অথবা বিভাগীয় পর্যায়ের হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছেন না, তার জন্য রাজধানীতে আসতে হবে, এগুলোর তো উন্মুক্ত আছে, উন্মুক্ত থাকবে। কিন্তু এছাড়া আমার মনে হয় যদি আমরা সবাই নিজেদেরকে একটু আত্মনিয়ন্ত্রণ করি। বঙ্গবন্ধু সবসময় বলতেন একটা কথা, যে আমরা স্বাধীনতা চাই, স্বাধীনতা মানে স্ব অধীনতা।
নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। স্বাধীনতা মানে নিরঙ্কুশ কোনো কিছু হয় না। আমার স্বাধীনতা আছে, আমি বাংলাদেশের স্বাধীন নাগরিক, অথবা আমি যা ইচ্ছে তাই করবো। সরকার একটা বিধিনিষেধ অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন, আমি সেটাও মানবো না, এটা তো স্বাধীনতা নয়। স্বাধীনতা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা, আইন মেনে চলতে হবে। আমি একজন স্বাধীন নাগরিক, বাংলাদেশের একজন স্বাধীন নাগরিক। আমি কি রাস্তায় বের হয়ে যে কোনো জায়গায় দিয়ে হাঁটতে পারি? আমাকে কি রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে অনুমোদন দেওয়া হবে? আমাকে তো ট্রাফিক আইন মেনে আমাকে চলতে হবে। তো ঠিক একইভাবে আজকে একটা মহামারীর সময় স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা তো আমার দায়িত্ব। তো সেই দায়িত্ব যদি আমি পালন না করি, আমরা শুধু কথা বলে যাব কিন্তু কেউই মানবো না, এটা তো হয় না। আমি মনে করি যে এখন এবার সরকার যে কঠোর বিধিনিষেধের কথা বলছেন, সেটি তারা যেন অনুসৃত হয়, কঠোর বিধিনিষেধটা যেন আমরা মেনে চলি, সেই ব্যবস্থাগুলো তারা করবেন। আর আমরা প্রত্যেকে, আমরা তো একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা কেন বুঝতে চাইবো না যে সারা পৃথিবীর অবস্থাটা কি? আজকে এই গ্লোবাল মিডিয়ার যুগে আমাদের তো সব তথ্য হাতের কাছে। আমি দেখলাম যে ব্রিটিশ প্রধানমন্ত্রী আপনার কঠোর বিধিনিষেধটা তুলে দেওয়াতে হসপিটালের রোগীর সংখ্যা বেড়ে গেছে, এবং সেটা নিয়ে তিনি সাংঘাতিক একটা সমালোচনার সম্মুখীন হচ্ছেন। কিন্তু সেখানে কিন্তু টিকা দেওয়া হয়েছে, টিকা দেওয়ার পরেও এই অবস্থা দেখা যাচ্ছে। অতএব আমরা সারা দুনিয়ার উন্নত বিশ্বের কথা, উন্নয়নশীল বিশ্বের কথা, আমাদের পাশের দেশ ভারতের কথা আমরা সবই বুঝতে পারি। ভারত টিকা দিয়ে অনেকটাই কিন্তু এখন নিয়ন্ত্রণের দিকে নিয়ে এসেছে। আমার মনে হয় যে আমরা কিছু দেখে নিজেরা এইভাবে চর্চা করব। অন্তত পক্ষে আগামী 15 দিন, প্রয়োজনে আমি অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত শুনেছি, ওনারা বলছেন 15 দিন নয়, এটা 21 দিন হওয়া উচিত। তো যেটাই হোক, আমাদের আব্দুল্লাহ ভাইয়ের সাথে আছেন, উনি হয়তো আরো বিস্তারিত বলতে পারবেন। 15 দিন হোক, 21 দিন হোক, যেটা সরকার থেকে বলবে সেটা যেন আমরা শুনি, আমরা যেন সেটা অনুসরণ করি, যাতে আমাদের হাসপাতালগুলো কিছুটা আপনার রোগী থেকে মুক্তি পায়। অর্থাৎ জটিল যারা রোগী, জটিল পেশেন্ট, তারা যেন হাসপাতালের সুযোগ পান। এখন আমরা যদি হাসপাতাল ভরে ফেলি আগেই, জরুরি রোগী যাদের আপনার আইসিইউ সাপোর্ট দরকার, তারা কোথায় যায়? যাদের আপনার বেশি অক্সিজেনের প্রয়োজন আছে, তারা কোথায় যাবে? আমাদের তো স্বাস্থ্যগত অবকাঠামোর দুর্বলতার কথা আমরা জানি। তো সব মিলে আমার মনে হয় আপনি যে কথা বলেছেন, আমিও আপনার সাথে একমত যে এই সামনের দিনগুলো আমাদের সত্যিকার অর্থেই অত্যন্ত সঠিকভাবে নিয়ম মেনে আমাদের জীবনযাপন করার প্রয়োজন আছে। জি, ধন্যবাদ স্যার, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু ডক্টর এভিএম আব্দুল্লাহ, আপনার কাছে একটু আসতে চাই। আসলে সাধারণ মানুষ বা প্রত্যন্ত অঞ্চল বা বিভিন্ন শহরাঞ্চলের যেসব অলিগলিগুলো রয়েছে, সেখানে অনেকের মধ্যে আসলে স্বাস্থ্যবিধি আমরা দেখি না, বা স্বাস্থ্যবিধি তারা মানছেনই না। আমরা কঠোর লকডাউনের কথা বলছি, কিন্তু আসলে কতটা কঠোর হচ্ছে, সেই কঠোরটা কি প্রশাসন কি আসলে ততটা কঠোর হচ্ছে? আমরা অতীতের অভিজ্ঞতা আমরা দেখছি। আপনার পরামর্শ কি থাকবে, কি বলবেন আসলে? না, ধন্যবাদ আপনাকে। দর্শকদের স্বাগত জানাচ্ছি, বিশেষ করে যারা ডিবিসি দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাই যেন ঈদের মধ্যে, ঈদ তো শেষই হয়ে গেল, তারপর ঈদের কয়েকদিন কিন্তু আমেজ থেকেই যাবে। এই আমেজটার মধ্যে যেন সবাই সতর্ক থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদ থাকেন, এই ব্যাপারে কিন্তু সবাইকে সচেষ্ট হতেই হবে। আপনি দেখেন, আমরা যদি কয়েকদিনের ঘটনা বিশ্লেষণ করি, তাহলে দেখেন যে এই যে সংক্রমণ তো ডে বাই ডে বেড়েই যাচ্ছে, যে মৃত্যুর মিছিল তো কমছে না। আজকেও তো 173, এই কয়েকদিন তো 200-র উপরে থাকতো, 3 অঙ্কের নিচে কিন্তু, তাই না? আরো বেশি 200-র উপরে, গত 200, তারপরে 225, 23, এরকম 31 চলে গেছে। তার মানে 3 অঙ্কের নিচে তো নামছে না, মৃত্যু বেড়েই চলছে। টোটাল রোগীর সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, পার্সেন্টেজও কিন্তু বেড়েছে, হার বেড়ে যায়। আজকেও 30.5 এরকম হয়ে গেছে। মৃত্যুর মিছিল বেড়েই চলছে। এখন এই অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে, একটা তো ভয়াবহ অবস্থা হবে বলেই তো মনে হচ্ছে। বিশেষ করে আমরা তো ঈদের মধ্যে দেখলাম যে হারে মানুষ বাড়ি চলে গেছে, লক্ষ লক্ষ লোক, বাসে ভিড়, যে কোনো যানবাহনে ভিড়, প্রাইভেট কার, ইভেন যে মোটরসাইকেল দিয়েও চলে গেছে, লঞ্চে ভিড়, ফেরিঘাটে ভিড়, গায়ের উপরে গা দিয়ে গাদাগাদি করে যেভাবে চলে গেছে, তাতে তো একটা ভয়ের কারণটা তো থাকতেই পারে। আর আপনি তো শুরুতে যে কথাটা বললেন, স্বাস্থ্যবিধি অধিকাংশ লোকে তো মানছে না। স্বাস্থ্যবিধি বলতে তো বেশি কাজ না, একটা হলো অবশ্যই মাস্ক পরা, হাত ধোয়ার চর্চা চালু রাখা এবং শারীরিক দূরত্ব। অন্তত পক্ষে যদি শুধু মাস্কটাও পরে,
তাহলে কিন্তু আমরা এই করোনার এটার লাগামটা কিন্তু আমরা ধরতে পারতাম। কিন্তু দেখেন যে এখনো 20-30% কিন্তু মাস্ক পরে, গ্রামের লোক তো মাস্ক পরেই না, তারা বিশ্বাসই করে না এখন যে করোনা বলে কিছু আছে, বা আল্লাহ যা করে সব আল্লাহর তরফ থেকে হবে, তারা মাস্ক পরে। এবং আমাদের কিছুদিন আগেও কিন্তু আমরা মনে করতাম যে গ্রামে করোনা হয় না, গ্রামটা ভালো আছে, গ্রাম মানুষ ভালো, এরকম কিন্তু বলতাম। কিন্তু বর্তমান যদি প্রেক্ষাপট আপনি চিন্তা করেন, এটা কিন্তু আর শহরে সীমাবদ্ধ নেই। ঢাকা শহর বা বড় বড় শহরে আগে ছিল, এখন শহরে তো আছেই, গ্রামে গঞ্জে একদম একদম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কিন্তু ব্যাপক আকারে চলে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। সবচেয়ে যেটা জরুরি, দেখেন যে মৃত্যু মিছিল বাড়ছে কেন? গ্রামের লোকের বা গ্রামের যে চিকিৎসা ব্যবস্থা, বা গ্রামের তাদের তো হয়তো কমিউনিটি লিগ না হয়, হয়তো উপজেলা লেভেল যাবে, সেখানে তো চিকিৎসার সীমাবদ্ধতা তো রয়ে গেছে। ডাক্তার কম, নার্স কম, টেকনিশিয়ান কম, আবার বেড কম, সেখানে তো আইসিইউ এর প্রশ্নই আসে না। কারণ যেখানে জেলাতে অনেকে আইসিইউ নাই, তো গ্রামে তো উপজেলায় কিভাবে আইসিইউ হবে? অক্সিজেনের সংকট, এগুলো তো প্রবলেম হচ্ছেই। তার মানে গ্রামের প্রচুর লোক কিন্তু আক্রান্ত হচ্ছে, সময় মতো চিকিৎসা পাচ্ছে না, এবং যখন সিরিয়াস হয় তখন তারা ডাক্তার কাছে যায়, তখন ফলে মারা যাচ্ছে বেশি। আরেকটা জিনিস আমি এখনো বিভিন্ন তথ্য থেকে আমি জানতে পারছি, ইভেন মিডিয়ার মাধ্যমেও, গ্রামের অনেক লোকের সর্দি কাশি জ্বর হচ্ছে, নাকে পানি হাঁচি টাচ্ছে, এগুলো তারা এটাকে পাত্তা দিচ্ছে। তার মানে নর্মাল জ্বর, সিজনাল জ্বর, ইনফ্লুয়েঞ্জা জ্বর, এগুলো তো হয়েই থাকে, এরকম করে করে ঘরে বসে থাকে। ঘরে বসে মনে করে দেখি দেখি করতে করতে যখন সিরিয়াস হয়ে যায়, অক্সিজেন কমে যায়, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, তখন কিন্তু তাড়াতাড়ি হাসপাতাল মধ্যে উপজেলা লেভেলে যায়। সেখানে তো যার চিকিৎসার দরকার সে কিন্তু পাচ্ছে না। তাতেও দেখেন মৃত্যুর মিছিল কিন্তু বেড়েই যাচ্ছে। আমার আরেকটা যেটা ভয়, সেটা হলো যে মানুষ যে হারে লক্ষ লক্ষ লোক চলে গেছে, যারা শহরে ছিল, শহর থেকে ভাইরাস তো বহন করে নিয়েই গেছে, গ্রামে ছড়াই দিচ্ছে। প্রথমে তার পরিবার পরিজন, তারপরে পাড়া প্রতিবেশী, বাপ মা দাদা দাদি, গ্রামের পাশের লোক, এইভাবে ছড়াই যাচ্ছে। এই লোকগুলো যদি আবার ফেরত আসে, এই যে আসা যাওয়া, যারা কিন্তু এবার তো গ্রামের অবস্থা খারাপ, গ্রামে তো সংক্রমণ বেড়ে যাচ্ছে, ওই ভাইরাস কিন্তু গ্রাম থেকে বহন করে এনে আবার কিন্তু শহরে ছড়িয়ে দিবে। এই যে আসা যাওয়া চলাফেরা, এতে সংক্রমণের ঝুঁকিটা কিন্তু আসলেই বেশি হয়ে গেছে। তো একটা স্বস্তির খবর, আমি কয়েকদিন যাবত আমার নিজের একটা আমি আহ্বান জানিয়ে আসছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটা বলছেন, আমার মনে হয় উনি একটা কথা যৌক্তিক বলছেন। আমি কয়েকদিন আগে বলছি, এই গ্রুপগুলো যে কষ্ট করে বাড়ি গেল, যদি 23 তারিখে যে একদিন পরে যদি আবার লকডাউন হয়, তারা কিন্তু আবার ফেরত আসবে। এইভাবে যদি আসতে থাকে তো আবার তো ছড়িয়ে দিবে। আমি বলছিলাম যে তারা তাহলে 5 তারিখ পর্যন্ত বা 14 দিন তারা যেন না আসে, তারা কোয়ারেন্টাইনে থাকুক, বাড়িতেই থাকুক, তারা যেন কোনো উপায় না আসতে পারে, তাহলে আসতে কিন্তু আবার ছড়িয়ে যাবে। মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটা বলছেন ঠিকই আছে, আমার মনে হয় এটা যৌক্তিক একটা কথা। তবে আমি একটা কথা বলবো, যে লকডাউন কথা যতই বলেন, লকডাউন কিন্তু দীর্ঘস্থায়ী কোন সমস্যার সমাধানকে দীর্ঘস্থায়ী দেওয়াও যাবে না। দীর্ঘস্থায়ী বিষয় আমাদের মতো জনবহুল গরিব দেশে এতে লকডাউনটা খুব ডিফিকাল্ট, এটা মেনটেন করা ডিফিকাল্ট। এই কঠোর তো আমরা শুনেই আসলাম, কিন্তু বাস্তবে হাফ লকডাউন, আধা লকডাউন, ঢিলে ঢালা লকডাউন, এইসব কথা কিন্তু বাজারে প্রচলিত আছে। সাইন্টিফিক্যালি যে লকডাউন যেগুলো হয়, কিন্তু হয়নি আসলে। আমি মনে করি যে লকডাউন তখনই সেটা সাকসেসফুল হবে যদি আমরা নিম্ন আয়ের লোক, গরিব লোক, দিন এনে দিন খায়, এক বেলা যাদের খাওয়ার কিছু নাই, এই রিক্সাওয়ালা বলেন, ফুটপাতে যারা কাজ করে, ভ্যান চালক বলেন, বা যে গার্মেন্ট শ্রমিক, বা এরকম প্রচুর লোক। বা এখন কিন্তু আরেকটা জিনিস দেখেন, প্রচুর লোক কিন্তু কর্মহীন, বেকার, চাকরি নাই। বিশেষ করে সরকারি যারা চাকরি তারা বেতনটা পায়, প্রাইভেট কিন্তু অনেকের চাকরি নাই, কারো চাকরি চত, কারো অর্ধেক বেতন, তারা বাড়ি চলে বসে, এরকম কিন্তু প্রচুর লোক রয়ে গেছে। আমি মনে করি এই যারা দিন এনে দিন খায়, তাদের যতদিন লকডাউন থাকবে ততদিন যদি তাদের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারেন, তাদের থাকা দেওয়ার, খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, চাউল ডাউল থেকে শুরু করে যা যা নিত্য প্রয়োজনীয় জিনিস, কমপক্ষে পরিবার সহ, কারো কারো ফ্যামিলিতে 2 জন 3 জন 5 জন 7 জন মেম্বার আছে, তাদের যদি পেটের চাহিদাটা আপনি পূরণ করে লকডাউনটা দিতে পারেন, তাহলে আমি মনে করি যে এই লকডাউন কিন্তু সাকসেসফুল হবে। যদি না দিতে পারেন, কারণ এর আগেও বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি, তাদেরকে জিজ্ঞেস করলে, যারা গরিব লোক একেবারে দিন এনে দিন খায়, তাদের জিজ্ঞেস করলে ওরা করোনা তো বিশ্বাস করে না, বলে যে এটা বড় লোকেরা, আমাদের করোনা ফরোনা হবে না, আমরা যদি মরে যাই তাহলে আমরা এই না খাই মরবো, আমরা কিন্তু করোনার জন্য মরবো না। তাদের একমাত্র চিন্তা কিন্তু পেটের চিন্তা। আমি মনে করি যে 14 দিন যে লকডাউন দেওয়া হবে, তাদের ন্যূনতম চাহিদা যেন পূরণ করা হয়, তার চাউল ডাউল থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা, ওষুধপত্র লাগলে, এবং অ্যাম্বুলেন্স রেডি করে রাখা, যদি কোনো জরুরি কারণে হসপিটালে যেতে হয় যেন অ্যাম্বুলেন্স পাওয়া যায়, এগুলো যদি এনশিওর করে লকডাউন দেওয়া যায়, তাহলে যে কঠোর লকডাউন বললেন, তাহলে হয়তো সাকসেসফুল হবে। আর তা না হলে গরিব লোকজন, অনেক গরিব, 2 কোটি 3 কোটি লোক, এখন কিন্তু গরিবের সংখ্যা আরো বেড়ে গেছে। একদম এই ধরনের লোকজনকে যদি আপনি ন্যূনতম চাহিদা পূরণ না করেন, তাহলে এই কঠোর লকডাউন আমার মনে হয় যে কাগজে কলমেই কিন্তু থাকবে।
বাস্তবে কঠোর কদ্দূর হবে সেটা তো আমরা গত 2 সপ্তাহ কিন্তু কঠোর দেখছি। কিছু কিছু যে হয় নাই তা না। লকডাউনের মধ্যে কিছু অফিস বন্ধ ছিল, যেমন কমিউনিটি সেন্টার গুলো বন্ধ আছে, পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, মিছিল মিটিং বন্ধ, ওয়াজ মাহফিল বন্ধ। এগুলো কিন্তু বলতে গেলে যে কিছুটা লাভ, যে এইগুলো বিভিন্ন রকমের হোটেল রেস্টুরেন্ট বন্ধ, রিসোর্ট বন্ধ, কিছুটা উপকার কিন্তু হয়ে গেছে, একবারই হয় নাই তা কিন্তু বলবো না। তারপরেও কঠোর বলতে যেগুলো মিন করা হয় বাস্তবে ততটা হয় নাই। তারপরেও আমি প্রশাসনকে আবার অনুরোধ করবো, আপনারা অবশ্যই লকডাউন দিতে চাচ্ছেন, মানুষকে বাঁচানোর জন্য হয়তো লকডাউন দিতে হবে, আমি বিরোধিতা করছি না, কিন্তু লকডাউনের নামে যেগুলো হচ্ছে গরিব লোকজন, প্রান্তিক জন যারা না খেয়ে মরতেছে, যাদের দিন এনে দিন খেতে এক বেলার সঞ্চিত খাবার নাই, তাদের 14 দিনে তার পরিবার সহ তার খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হয়, এইটুকু যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে কিন্তু লকডাউনটা আলটিমেটলি সাকসেস, না হলে কিন্তু এই লকডাউন আলটিমেটলি কার্যকরী হবে বলে আমার মনে হচ্ছে না। জি স্যার, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু অধ্যাপক ডক্টর মোশা আরিফিন সিদ্দিক স্যার, আপনার কাছে একটু আসতে চাই। আসলে নিম্ন আয়ের মানুষকে সহায়তার কথা বলছেন, কারণ তাদেরকে সহায়তা না করলে আসলে লকডাউন আসলে কঠোর করা যাচ্ছে না। সেক্ষেত্রে আসলে আমরা সরকারের পক্ষে কি আসলে দীর্ঘদিন ধরে এইভাবে লকডাউন রেখে তাদেরকে সহায়তা দেওয়া সম্ভব হচ্ছে কিনা, বা সরকার নিশ্চয়ই সহায়তা দিচ্ছেন হয়তো 10 দিনের জন্য বা কিছুদিনের জন্য, সক্ষমতার জায়গা সরকারের কতটুকু আছে, কিংবা বিকল্প ব্যবস্থা কি নেওয়া যেত কিনা বা নেওয়া দরকার কিনা, সে জায়গায় কি বলবেন? না, যেটা আব্দুল্লাহ ভাই বললেন আমার তো মনে হয় যে সেটাই গুরুত্বপূর্ণ কথা, যে লকডাউন এটা কোনো দীর্ঘস্থায়ী একটা আপনার প্রক্রিয়া হতে পারে না। লকডাউনটা দেওয়াই হয় অল্প সময়ের জন্য, যাতে করে ওই সময়টা যদি আপনার সবাই আমরা ঘরে থাকি, সবকিছু বন্ধ থাকে, তাহলে সংক্রমণটার হারটা কমে যায়। আর সংক্রমণের হার যদি কমে যায় তাহলে রোগীর সংখ্যা কমে যাচ্ছে, হাসপাতালের উপরে চাপটা কম পড়ছে। এটা হয়তো আপনি কিছুদিন হাসপাতালটাকে যদি কম চাপের মধ্যে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে কোনো রোগী যারা জটিল অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে তারা কি হাসপাতালে ভর্তি হতে পারে। উন্নত বিশ্বে তারা হয়তো একটু দীর্ঘ সময় পর্যন্ত লকডাউন রাখে, কারণ তারা যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে নানাভাবে সাহায্য সহযোগিতা করছে। বাংলাদেশ সরকারও কিন্তু নানাভাবে সাহায্য সহযোগিতা করছে, তারা প্রণোদনা দিচ্ছেন, তারা নানাভাবে আমাদের নিম্ন আয়ের মানুষ তাদেরকে সরকারি পর্যায়ে মোবাইল ব্যাংকিং, মোবাইল সিস্টেমে তাদেরকে টাকা পাঠাচ্ছেন। এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, গণমাধ্যমেই দেখতে পাচ্ছি, আপনাদের বারবার প্রচার করছেন। কিন্তু সেটা যথেষ্ট কিনা সেটা দেখার বিষয় আছে। আর এই যে পাইপলাইন, যে প্রক্রিয়ায় তাদের কাছে টাকাগুলো যাওয়ার কথা, সেই জায়গায় কোনো লিকেজ হচ্ছে কিনা, কেউ ওই জায়গা থেকে আবার টাকা পয়সা দুর্নীতির মাধ্যমে সরিয়ে ফেলছে কিনা, সেই বিষয়গুলো সত্যভাবে দেখা দরকার। কারণ সরকারের যে সক্ষমতা আছে তাতে 15 দিন 21 দিন 4 সপ্তাহ লকডাউন করে নিম্ন আয়ের মানুষ, নিম্ন আয়ের সব মানুষের তো সাহায্য দরকার নেই। নিম্ন আয়ের বহু মানুষ আছেন যারা আবার ওই জরুরি ভিত্তিতে যে বাজার সদাইগুলো চালু থাকবে সেখানে কাজকর্ম করবেন, তারা হয়তো কোনোভাবে চলবেন। কিন্তু একেবারেই যাদের পক্ষে বাইরে এসে কাজ করা সম্ভব হবে না এই লকডাউনের কারণে, তাদেরকে যদি আপনার চিহ্নিত করে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যায়। আর আমাদের সাধারণ মানুষের চাহিদা কি? চাল, ডাল, এই সামান্য চাহিদা, এই চাহিদা পূরণ করার মতো সক্ষমতা সরকারেরও আছে। আর এমনকি আমাদের বিত্তবান মানুষ যারা আছে এই দেশে, তো এখন এক গরিব আর বড় লোকের জন্য বৈষম্য সেটা তো অনেক গুণ বেড়ে গেছে। অতএব বিত্তবান মানুষ যারা আছেন, যাদের তাদের পক্ষে সম্ভব যে তাদের অন্তত তাদের নিজ এলাকায় কিছু মানুষকে সাহায্য সহযোগিতা করা, এবং করছেন। আমি জানি যে বিভিন্ন জায়গায় কিছু কিছু বিত্তবান মানুষ তারা এগিয়ে এসেছেন, করছেন, কিন্তু সেটাকে আর একটু সংগঠিত করা। রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দল, ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে অন্যান্য রাজনৈতিক দলও আছে, সকলে মিলে যদি আজকে এটা একটা যুদ্ধের শত্রু হলো এই করোনা আপনার মহামারী, এবং করোনা মহামারীর সঙ্গে যুদ্ধ করে জেতার জন্য আমাদের সর্বাত্মক ঐক্যমত্য নিয়ে কাজ করা দরকার আছে। এবং সেটা টিকা দেয়া, জনগণকে মাস্ক বিতরণ করা, নিম্ন আয়ের মানুষকে খাদ্য দেয়া, সচেতনতা বৃদ্ধি করা। আমরা অনেক সময় বলি যে শারীরিক দূরত্ব হয়তো আমাদের এই 56,000 বর্গ মাইলের ভূখণ্ডে আমরা শারীরিক দূরত্ব সেইভাবে বজায় রাখতে পারবো না, কিন্তু যতটুকু পারা যায় সেটুকু বজায় রাখার চেষ্টা করা। এইভাবে যদি আমরা কাজগুলো করি, এবং নিশ্চয়ই কিছু না কিছু কাজ তো হয়েছে, তাছাড়া এখন যে অবস্থায় আছে অনেক দেশের থেকে আমাদের অবস্থা ভালো, তারপরেও আমরা এর থেকে
আরো ভালো জায়গায় যেতে চাই। আমাদের সাধারণ মানুষ যেন সংক্রমিত না হন এবং যারা প্রবীণ মানুষ আছেন তারা যেন সংক্রমিত না হন, নানা জটিলতা না ভোগেন, সেই বিষয়গুলো দেখা দরকার আছে। আর আমার কেন যেন মনে হয় যে আমাদের কৌশলগত কিছু কিছু জায়গায় চিন্তা ভাবনা করা দরকার আছে। যেমন ধরেন ঢাকা শহর, ঢাকা শহরের যে লোকসংখ্যা, এই ঢাকা শহরের লোকেরাই কিন্তু গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। আবার গ্রামে গঞ্জে থেকে যারা আসেন, এই ঢাকা শহরে যারা থাকেন তাদের বাসায় এসে অবস্থান। আমরা আসলে ঢাকা শহরে এখন একটু শুনতে অসুবিধা হচ্ছে স্যার, ফোন সম্ভবত ফোন বাজছে হয়তো। এখন কি শোনা যাচ্ছে? না শোনা যাচ্ছে স্যার, আপনার মনে হয় ফোন বাজতেছে হয়তো, সেটি না। আমরা একটু ডক্টর এবিএম আব্দুল্লাহ স্যার আপনার কাছে একটু আসতে চাই। করোনার মধ্যে আসলে জি এখন শোনা যাচ্ছে স্যার। জি আচ্ছা, যেটা বলছিলাম যে আপনার এই যে ঢাকাতে আপনার মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে, সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে, এটা একটা কারণ যে গ্রামে গঞ্জের বহু মানুষ তারা কিন্তু তাদের জেলা পর্যায়ের বা বিভাগীয় পর্যায়ের হাসপাতালে এখন আর ভর্তি হতে পারছে, তারা এখন ঢাকায় চলে আসছে। একজন রোগীর সঙ্গে তার আত্মীয় স্বজন আসছেন, তারা এসে কোথায় থাকবেন? ঢাকায় তাদের কোনো আত্মীয় স্বজনের বাসায় আছেন, এবং তারা যেহেতু ইতিমধ্যেই সংক্রমিত, তাদের এই সংক্রমণ দিয়ে কিন্তু ঢাকা শহরের সংক্রমণ বেড়ে যাচ্ছে। হাসপাতালে গেলে হাসপাতালে তাদের সাথে লোকজন যাচ্ছেন। তো ঢাকা শহরের লোকজনকে এবং বড় বড় শহরের লোকজনকে আগে আপনার প্রায়োরিটির তালিকায় এনে তাদেরকে টিকা দিয়ে যদি করোনার থেকে তাদেরকে মুক্ত রাখা যায়, আমার মনে হয় এটা কিন্তু সারা দেশে করোনা সংক্রমণের দিক থেকে অনেকটা কমিয়ে দেবে। এইভাবে কিছু কৌশলগত দিক আমার মনে হয় বিবেচনা করা দরকার আছে। বড় শহর, বিশেষ করে ঢাকা শহর, সবাই তো প্রয়োজনে ঢাকাতেই আসেন, ঢাকায় এসেই তারা কোনো না কোনো বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে থাকেন। অতএব সেখানে সবাই যদি মোটামুটি টিকা নিয়ে একটা নিরাপদ অবস্থানে যান, তাহলে আমার মনে হয় যে এই ঢাকা থেকে বাইরে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় সংক্রমণটা হচ্ছে সেটা কমানো সম্ভব হবে। এবং ঢাকা শহরের যে লোক সংখ্যা, মনে করেন যদি ম্যাক্সিমাম আমরা 2 কোটির কথা বলি, 1.5 থেকে 2 কোটি, এইটার টিকাটা দিয়ে ফেলা খুব বেশি কঠিন হবে না এখন যে হারে আমরা টিকা পাচ্ছি। তারপর পর্যায়ক্রমে আপনি বাইরের দিকেও দিতে শুরু করেন, আমার মনে হয় এইভাবে। আর এখন তো সরকার 30 বছর পর্যন্ত করে দিয়েছেন, অতএব তরুণ প্রজন্মের ছেলে মেয়েরাও টিকা নিতে পারবে, যারা ছাত্র ছাত্রী তারা টিকা নিয়ে স্কুলে যাবে, কলেজে যাবে। এইভাবে পর্যায়ক্রমেই আমাদের এই বিষয়গুলো দেখতে হবে, হয়তো রাতারাতি কোনো কিছু করা সম্ভব হবে না। স্যার আসবো আপনার কাছে। স্যার ডক্টর এবিএম আব্দুল্লাহ স্যার আপনার কাছে একটু আসছে যে করোনার মধ্যে আসলে আমরা এখন নতুন করে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার একটি প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, এটি থেকে আসলে প্রতিকারের উপায় কি? কারণ যেখানে আসলে করোনার কারণে এখন হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে, কিভাবে আসলে এর থেকে পরিত্রাণ মেলা সম্ভব? না, এটাও ভালো। আসলে হঠাৎ করে আমরা কিন্তু কয়েকজন রোগী প্রচুর পাচ্ছি, ডেঙ্গু রোগী কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে কয়েকদিন মধ্যে, আমিও বেশ রোগী দেখলাম। তবে করোনা নিয়ে আমি আরেকটা কথা বলি, যে লকডাউন নিয়ে আমরা যতই কথা বলি, লকডাউনটা তো হয়তো যেটা বলছি এটা দীর্ঘস্থায়ী কোনো প্রসেস তো হইতে পারে না। আমি তার চেয়েও বেশি জোর দিতে চাচ্ছি মানুষ যেন স্বাস্থ্যবিধি মানে, যাতে যারা মানে না তাদেরকে যেন মানাতে বাধ্য করা হয়, এর জন্য কিছু ব্যবস্থা নেওয়া দরকার। অন্তত যেন মাস্ক পরো, মাস্কটাকে আমরা বলবো ফার্স্ট ভ্যাকসিন বা অল্টারনেটিভ টু ভ্যাকসিন। এটা কিন্তু একটা ভ্যাকসিনের কাজটা, ভ্যাকসিন তো আমরা দিবই, কারণ করোনা থেকে বাঁচার দুইটা রাস্তা, একটু স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ভ্যাকসিন নিতে হবে। এবং স্বাস্থ্যবিধি মানে বলতে এটা বলি সবাই জানে কিন্তু মানে না, মাস্ক পরা, হাত ধোয়ার চর্চা চালু রাখা, শারীরিক দূরত্ব কমপক্ষে 3 ফিট, এগুলো তো আমরা দেখছি না। সেজন্য আমি মনে করি যে প্রশাসন বোধহয় জনগণ যারা মানে না বা মানতে চায় না, বা আমরা শুধু জনগণকেও দোষ দিতে চাচ্ছি না, জনগণ হয়তো কিছুটা দোষ করে খামখেয়ালি ভাব রয়ে গেছে, কিন্তু প্রশাসনকে তো নড়ে চড়ে বসতে হবে, প্রশাসনকে কঠোর হইতেই হবে। আমি মনে করি যে অন্তত যেন মাস্ক পরা হয়, পড়াতে বাধ্য করা হয়, তার জন্য জনগণকে যেমন সচেতনতা করা দরকার এবং জনসম্পৃক্ততা কিন্তু বাড়ানো দরকার। আমি বিভিন্নভাবে বলছি, গ্রামে গঞ্জে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় বা শহরেদের ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন জায়গায় কমিটি করা যেতে পারে, সেখানে গণ্যমান্য ব্যক্তিরা থাকবেন, জনপ্রতিনিধি, এমপি, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, বা যারা ছাত্র, শিক্ষক, যুবকের যারা গণ্যমান্য মসজিদের ইমাম সাহেব, অন্য ধর্মের যারা পুরোহিত বা ধর্মগুরু, তাদেরকে সবাইকে সম্পৃক্ত করে যদি জনগণের মধ্যে প্রচার প্রচারণা চালানো যায়, তাহলে আমার মনে অনেকটা উপকার হয় বলে আমার মনে হচ্ছে। এর সাথে গভর্নমেন্ট একটা কাজ করতে পারে, যারা মাস্ক পরবে না তাদের জন্য এটা অন্তত টোকেন হলো একটা জরিমানার যেন ব্যবস্থা করা হয়, 100 টাকা 200 টাকা যাই হোক, পড়তেই হবে। এবং সাথে সাথে
যারা এই আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী, পুলিশ, বিজেপি যাদেরকেই বলি আমরা, তারা যেন কাছে কিছু যে ইভেন সিম্পল মাস্ক, যে কাপড়ের মাছ বা গেঞ্জি দিয়ে মাছ বানায়, এগুলো যেগুলো ধুয়ে পরা যায়, সাথে সাথে জরিমানার সাথে একটা মাস্কটা যেন দিয়ে দেওয়া হয় এবং তাকে হুঁশিয়ারি দেওয়া হয় যে নেক্সট টাইম হলে আর ডাবল জরিমানা, ট্রিপল জরিমানা, এরকম যদি অবস্থা করা যায় তাহলে কিন্তু এটা উন্নতি হবে বলে আমার, কারণ যতই আমি লকডাউন দিই, লকডাউন দিয়েও হয়তো 14 দিন দিলেন, তারপরে যদি আরো বাড়ে তখন কি হবে? সেজন্য আমি বলি যে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অবশ্যই জোর দিতে হবে প্রত্যেককে। সবাই যেন সচেতন হয়, তার নাগরিক দায়িত্ব পালন করে, সেজন্য বুঝে তার নিরাপত্তা, তার সুরক্ষা তার নিজের কাছে, এটা শুধু তার নিজের জন্য না, তার পরিবার পরিজন, বাপ মা ছেলে মেয়ে সবাইকে ভালো রাখার জন্য, পাড়া প্রতিবেশী, দেশের মানুষ, এটা তার নাগরিক দায়িত্ব। সুতরাং আমরা যদি জনগণ এবং প্রশাসন সবাই সমন্বয়ের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে কাজকর্ম চালাতে থাকি, তাহলে বোধহয় এটা আরো আমরা ভালো একটা সুফল পাবো বলে আমার মনে হচ্ছে। এবং অবশ্যই টিকার কার্যক্রম সুন্দরভাবে চলছে, প্রায়োরিটি অনুযায়ী চলছে। জনাব আরফিন সিদ্দিকী ভাই উনি তো সুন্দরভাবে বললেন টিকার কার্যক্রম চালিত, এটা প্রাপ্যতার উপরে নির্ভর করবে। তো আমার মনে হয় আমি কিছুদিনের মধ্যে আমরা বোধহয় অনেক টিকা পেতে যাচ্ছি, কারণ একমাত্র স্বাস্থ্যবিধি মানা এবং টিকা, এই দুইটা দিয়েই কিন্তু আমাদের এই করোনা থেকে আমরা এর লাগামকে ধরতে পারবো। আসলে আমি আপনার প্রসঙ্গে আসি, হঠাৎ করে কিন্তু আমরা পাচ্ছি ডেঙ্গু কিন্তু বেড়ে যাচ্ছে ঢাকায়। এটার কারণটা হলো, এই তো জানেন যে মে, জুন, জুলাই, অগাস্ট এই সময় কিন্তু ডেঙ্গু এমনিতেই হয়। এই সময়টাতে এইবার কারণটা হলো যে হঠাৎ করে বৃষ্টিপাত হচ্ছে মাঝে মধ্যে বিক্ষিপ্ত ভাবে। যদি একেবারে ভাষায় নিয়ে যেত, প্রচুর বৃষ্টিপাত হতো, তাহলে হয়তো এতটা হতো না। মাঝে মধ্যে বৃষ্টি হলে পানি জমে যায়, পরিষ্কার পানি জমলে এডিস মশা ডিম পালে হাজার হাজার শত শত মশা যেগুলো তৈরি হয়, সবগুলো ডেঙ্গু বাহিত মশা, এগুলো আবার ঘরে যায়। আবার ঘরের মধ্যেও যাদের জমানো পানি থাকে বিভিন্ন ভাবে, বাথরুমে রাখেন, গামলার মধ্যে বলেন, অনেকে ফুলের টব আছে, ফুলের টব বা ছাদের উপরে আজকাল বাগান করে, ওই বাগানেও যে ফুলের যে পানি যে দেওয়া হয়, সেগুলো পানি পায় যে নির্মাণাধীন ভবন যেখানে পানি দেওয়া হয়, জমা পানি যেখানেই থাকে মশা কিন্তু ডিম পারবে। সুতরাং এইভাবে হঠাৎ করে বেড়ে যাচ্ছে। আমার মনে হয় আমরা কিন্তু দেখেন দুইটার মধ্যে যদি কম্পেয়ার করেন, ডেঙ্গুর শত্রু কিন্তু আমরা চিনি এডিস বাহিত মশা, আর এই যে করোনার তো এটা অদৃশ্য শত্রু, আমরা ফাইট করেই যাচ্ছি, আমরা কোনো কল্পনা করতে পারছি না। সুতরাং এটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন না। আমরা যদি মশাকে নিয়ন্ত্রণ করতে পারি এবং যারা আমরা জনগণ, তারা যদি আমরা মশার কামড় থেকে নিজেকে প্রোটেকশন দিতে পারি, তাহলে কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ কোনো কঠিন না। এখানে যেমন আমাদের নিজের দায়িত্ব আছে, প্রশাসনের দায়িত্ব আছে। আমি আমার ঘর বাড়ি বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, 3 দিনের বেশি যেন জমা পানি না থাকে, ফুলের টবে পানিগুলো বদলাবো, ছাদের যেন পানি জমা না থাকে, ঘরে আনাচে কানাচে বাইরে আর চতুর্পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এগুলো করতে পারলে কিন্তু ডেঙ্গুর নিয়ন্ত্রণ সম্ভব হবে। আর ঘরের বাইরে যেগুলো, সেখানে তো প্রশাসনে করতে হবে, সিটি কর্পোরেশন করতে, অর্থ যাই বলেন, তবে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। আরেকটা জিনিস দেখেন, এই যখন ডেঙ্গু আসে তখনই কিন্তু মশক নিধনের কার্যক্রম শুরু হয়। এইভাবে করলে তো হবে না। আমি তোমার কি সারা বছর মশা নিধনের যদি কার্যক্রম শুরু করা যেত এবং চালিয়ে যেতে থাকতো, তাহলে কিন্তু ডেঙ্গুর নিয়ন্ত্রণ করা খুব কঠিন ছিল না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ঢাকা শহরে দেন বা বড় বড় শহরের এই যে এলাকাগুলো, সবগুলো কিন্তু সিটি কর্পোরেশনের আন্ডারে না, এর কিন্তু রাজুকের আছে, ভূমি মন্ত্রণালয়ের আছে, তারপর অন্যান্য মন্ত্রণালয়ের আছে, তারপরে ধরেন যে এয়ারপোর্ট, অনেক কিন্তু আলাদা অথরিটি আছে। সবাই যদি উত্তর দক্ষিণ এবং সমন্বয়ের মাধ্যমে যদি আমরা মশা নিয়ন্ত্রণের কার্যক্রম চালাতে থাকি, তাহলে কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কিন্তু অসম্ভব ব্যাপার না। কারণ আমরা তো শত্রু চিনি, কিন্তু করোনাকে যেটা কঠিন হচ্ছে, শত্রুটাকে আমরা চিনতে পারছি না, ধরতে পারছি না। সুতরাং এটা কিন্তু করতে পারে, জনগণের খেয়াল রাখতে হবে, তার নিজের ঘর বাড়ি পরিষ্কার, তার নিজের দায়িত্ব। আর মশার কামড় থেকে যেন বাঁচানো যায়, যেমন দিনের বেলা কেউ যদি ঘুমায় মশাই টাইতে পারে, বাচ্চারা যেমন ফুল প্যান্ট না পরবে, হাফ প্যান্ট পরবে না, এরকম করে, এবং মশার বাধা স্প্রে বা বিভিন্ন যদি মশা মারা যায়, মশা কন্ট্রোল করা যায় এবং মশার কামড় থেকে নিজে বাঁচানো যায়, তাহলে কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ খুব কঠিন ব্যাপার না, এটা সহজেই কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। জি স্যার, আপনার কাছে আসবো আমরা একটু ডক্টর আরফিন সিদ্দিক স্যার, আপনার কাছে একটু আসছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেপ্টেম্বরে খোলার কথা বলা হচ্ছে, সেটি কি আসলে কতটা সম্ভব হবে? আরেকটি বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে টিকা দেওয়ার কথা বলা হচ্ছে এবং তাদের বয়সও 18 বছরের সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে এবং এটি হয়তো প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে আসলে টিকা প্রয়োগ যে প্রান্তিক পর্যায়ে, এখন আসলে টিকা সংকট দূরীভূত হচ্ছে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বারবার বলছেন, সেক্ষেত্রে টিকা প্রয়োগ প্রান্তিক পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে টিকা প্রয়োগের ক্ষেত্রে প্রক্রিয়াটাকে আর একটু সহজতর করা উচিত কিনা? মানে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা হয়তো রেজিস্ট্রেশন করা কিংবা রেজিস্ট্রেশন করে টিকা দেওয়া, এটি হয়তো তারা অনেকেই বুঝবেন না, সেক্ষেত্রে আর একটু সহজতর করা উচিত কিনা, সংক্ষেপে যদি বলেন। না, নিশ্চয়ই। আপনার প্রথম কথা যে আপনি বললেন যে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে, এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার মতো পরিস্থিতি
কখন আসবে সেটার পরামর্শ দেওয়ার একমাত্র যোগ্যতা রাখে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছে। তারা বলেন যে আপনার সংক্রমণের হার যদি 5% কিংবা তার নিচে যায় তখন হয়তো শিক্ষা প্রতিষ্ঠান খোলা যেতে পারে। আমি দেখলাম যে ভারতের আসামে আসাম সরকার ঘোষণা করেছে যে তাদের যদি সংক্রমণের হার 2% নিচে যায় তখন তারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করবেন, পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করবেন। তো এগুলো নিয়ে বিশেষজ্ঞ মতামত ছাড়া কোনো কিছু বলা হয়তো আমাদের জন্য ঠিক হবে না। তবে আমি দেখেছি যে ইউনেস্কোর মহাপরিচালক এবং ইউনিসেফের ভাইস এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, নির্বাহী প্রেসিডেন্ট দুজন মিলে যৌথ বিবৃতি দিয়েছেন যে সারা পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে স্কুল কলেজগুলো খুলে দেওয়া, জরুরি ভিত্তিতে খুলে দেওয়া প্রয়োজন আছে। এখন তারা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলেছেন। বিভিন্ন দেশে স্কুল কলেজ খোলা হয়েছে, আবার বন্ধ করা হয়েছে, আবার খোলা হয়েছে, এই ধরনের অবস্থা আমরা দেখেছি। আমরা বিগত 15 মাস যাবৎ স্কুল কলেজ খুলতে পারছি না, নানা কারণেই হয়তো পারছি না। কিন্তু এখন যদি আপনি ওই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্কুল খোলার চিন্তা করেন, তাহলে এইভাবে যেতে হবে যে কেন্দ্রীয়ভাবে ঢাকায় বসে সিদ্ধান্ত নিয়ে সারা দেশের স্কুল কলেজ একদিনে খুলবেন বা একদিনের সিদ্ধান্ত নিয়ে পরীক্ষা নেবেন, সেইটা হয়তো সম্ভব হবে না। দেশের বিভিন্ন জায়গায় এই সংক্রমণের হার বিভিন্ন সময় আমরা দেখেছি কম বেশি হয়। যেমন বিগত 15 মাসে এমন কিছু কিছু জায়গা ছিল যেখানে সংক্রমণের হার বেশ কম ছিল। সেই সব জায়গায় স্কুল কলেজগুলো খোলা যেত কিনা, সেসব জায়গায় বোর্ডের যে পাবলিক পরীক্ষা সেগুলো নেওয়া যেত কিনা, এই বিষয়গুলো হয়তো আমরা চিন্তা করতে পারি। এখন পিছনে ফিরে যাওয়ার জন্য নয়, সামনের দিকে আমাদের পরিকল্পনাগুলো কি হবে সেটা। কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলা দরকার, এটা তো আমরা সবাই উপলব্ধি করি। গার্ডিয়ানরা করেন, ছাত্রছাত্রীরা করেন, সামাজিক যে নেতৃবৃন্দ আছেন তারাও মনে করেন। কিন্তু আবার তাদেরকে ঝুঁকিতে ফেলা যাবে না, এই বিষয়টি। আর টিকার যে কথাটা বললেন, সে নিশ্চয়ই টিকার জন্য নিবন্ধন করা, এটা যত সহজ করা যায় সেটা করা প্রয়োজন আছে। আর যখন আপনি ছাত্রছাত্রীদের দেবেন, তাদের অনেকেই কিন্তু এনআইডি কার্ড থাকবে না, তো তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমেই সেটা করতে হবে এবং আমার মনে হয় সেই প্রক্রিয়া শুরু হয়েছে। অতএব সেদিক থেকে খুব জটিলতা আমি দেখি না। আমার মনে হয় যে টিকা প্রদানের যে বিষয়টি, সেটিকে সহজ করাটা জরুরি ভাবে আমাদের দেখা দরকার আছে, কিন্তু নির্ভর করবে যে কতটা টিকা আমরা পাচ্ছি। এখন যেভাবে টিকা আসছে তাতে আপনি নিবন্ধন করার পরেও কিন্তু অনেকে টিকা পাচ্ছেন না। কিন্তু টিকা যখন আসতে শুরু করবে, বিশেষ করে কোভ্যাক্সের টিকা যখন আসবে একটা বিশাল আকারে, তখন হয়তো আমার ধারণা সরকারের পক্ষ থেকে সেগুলো আরো সহজ করে ফেলা হবে। আমার ধারণা যে টিকা দিয়ে স্কুল কলেজগুলো খোলার জন্য একটা আপনার ব্যবস্থা নেওয়া, বিশেষ করে সংক্রমণের হারটা একটু কমের দিকে যাওয়ার পরে সেই কাজটা করা। একই সাথে ওই ছাত্র ছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন আছে যে আমরা কি স্বাস্থ্যবিধি মেনে চলছি কিনা, আমরা কি মাস্কটা পরিধান করছি কিনা। আমি যখন শার্টটা পরে বাইরে যাই, আমি যখন আমাদের হাতে একদম সময় কম, আপনি 30 সেকেন্ডে শেষ করেন। ঠিক একইভাবে আমি মাস্কটা পরে বাইরে যাব, এইটা জীবন চর্চার একটা অংশ হিসেবে নেওয়া প্রয়োজন আছে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি থাকুন আমাদের সঙ্গে। ডক্টর এবিএম আব্দুল্লাহ, আপনার শেষ মন্তব্য আসলে জানতে চাই যে টিকা আমদানি সংকট আপাতত কাটছে, স্বাস্থ্যমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দুজনই আসলে আশ্বস্ত করেছেন যে আগামী মাসের মধ্যে 1 কোটিরও বেশি টিকা আসতে যাচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদী মহামারী আসলে প্রতিরোধে আমাদের উৎপাদনের দিকেই নজর দিতে বলছেন জনস্বাস্থ্যবিদরা, আপনারাও বলছেন। সেক্ষেত্রে আসলে উৎপাদন প্রক্রিয়া কত দূর এগুচ্ছে, এগুলো আপনি কতটুকু জানেন? ধন্যবাদ। টিকা নিয়ে এমন খুব জনাব আরভিন সিদ্দিক ভাই যে কথাগুলো বলছেন সেগুলি তার সঙ্গে আমি একমত। টিকা এবং স্বাস্থ্যবিধি দুইটাই লাগবে আমাদের, এবং টিকার কাজ খুব সুন্দরভাবে শুরু হচ্ছে। আপনি জানেন যে জননেত্রী শেখ হাসিনার ব্যাপারে যথেষ্ট সচেতন এবং ওনার দক্ষতা পারদর্শিতায় কিন্তু আমাদের দেশ, আমরা এই ফেব্রুয়ারি থেকে টিকা পাচ্ছি। মাঝখানে একটু ইন্ডিয়ার এর জন্য একটু অসুবিধা হচ্ছে, ওরা নিজেরাই সাফার করছিল, ওদের নিজেদের দেশকে দিতে পারছিল না, সেই জন্য বন্ধ করেছে। আমরা টেম্পোরারি টিকা থেকে একটু প্রবলেম আমাদের হয়ে গেছিল, কিন্তু আগামী দিনে দেখবেন এই টিকার সময়টা আশা করি আমরা আস্তে আস্তে কাটাবো। তবে যে কথাটা আপনি বললেন, আমি মনে করি যে অন্যের উপরে নির্ভরশীল নয়, আমাদের দেশে টিকা তৈরির যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের কিন্তু অবকাঠামো আছে, আমাদের লোকবল আছে, টিকা কিন্তু অন্যান্য টিকা কিন্তু তৈরি হয়, অনেক টিকা কিন্তু তৈরি হয়। আমি মনে করি যে আমাদের দেশে যদি এই টিকাটা তৈরি হয়, করতে পারি আমরা, খুব কঠিন কাজ না। প্রয়োজনে আমাদের দেশের চাহিদা মিটিয়ে আমরা প্রয়োজনে দেশে বিদেশে কিন্তু রপ্তানিও করতে পারবো। এমনকি অনেক পৃথিবীর এখনো 120-30টা দেশ কিন্তু টিকা পায় নাই।
আমরা প্রয়োজনে তাদেরকে সাহায্য করতে পারবো। সেজন্য আমি মনে করি এখন থেকে আরো বাস্তব ভিত্তিক একদম প্র্যাকটিক্যাল যা কাজ যা যা দরকার সেটা পদক্ষেপ নেওয়া উচিত। এবং আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই ব্যাপারে স্যার আমাদের আর 30 সেকেন্ড আছে, আপনার শেষ মন্তব্য জানতে চাই। জনসাধারণ আসলে স্বাস্থ্যবিধি মানছে না। দেশে টিকা খুব তাড়াতাড়ি তৈরি হবে, কিছুদিনের মধ্যে দেখবেন যে আমাদের দেশে অবশ্যই তৈরি হবে। তারপরেও জনগণের জন্য একটা কথাই বলবো, আপনাদের কিন্তু স্বাস্থ্যবিধি মানতেই হবে। আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন, হাত ধোয়ার চর্চা চালু রাখবেন, শারীরিক দূরত্ব মেনটেন করবেন এবং টিকা যখনই পাওয়া যাবে ভয় ভীতি উপেক্ষা করে অবশ্যই কিন্তু আপনার টিকা নেবেন। অনেকের ভয় ভীতি আছে, এগুলো উপেক্ষা করে টিকা নিতে হবে। একমাত্র স্বাস্থ্যবিধি মানা এবং টিকা নেওয়ার মাধ্যমে কিন্তু করোনার সংক্রমণকে আমরা ঠেকাতে পারবো, এর লাগাম ধরতে পারবো। জি, আমাদের সময় এখানে শেষ। ডক্টর এবিএম আব্দুল্লাহ এবং অধ্যাপক ডক্টর মহসা আরিফিন সিদ্দিক, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে একই সময় আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।